নাজিম সাহেব দুই ভাই এক বোনের মধ্যে বড়। খানিকটা জেদি মানুষ তিনি। নিজের সিদ্ধান্তে কারো হস্তক্ষেপ করাতে তিনি পছন্দ করতেন না। তার বোন নাদিয়া বেগম নিজের সংসারে সুখে আছেন। নাদিয়ার একমাত্র ছেলে আহির পরিবারের সবার প্রিয়। নাজিম সাহেবের একমাত্র মেয়ে রিদা আর ছেলে আয়াস। আহির আর রিদার বয়স প্রায় সমান। ছোটবেলায় দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সময়ের সাথে সাথে তাদের সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছে। ছেলের খুশির জন্য একদিন তিনি সাহস করে বড় ভাই নাজিম সাহেবের কাছে প্রস্তাব দিলেন। এতে পারিবারিক সম্পর্ক আরও গভীর হবে, নিজের ছেলেও খুশি আর ভাইয়ের মেয়েও থাকবে নিজের কাছে। দুপক্ষেরই আনন্দ। কিন্তু নাজিম সাহেব না করে দিলেন। আত্মীয়দের মধ্যে আত্মীয়তা করতে তিনি চান না। ভাইয়ের এমন কঠোর প্রত্যাখ্যান তার মন ভেঙে দিয়েছিল। এভাবেই এক ভুল বোঝাবুঝি ভাই বোনের বন্ধনের মধ্যে অদৃশ্য প্রাচীর তুলে দিল। আর সেই প্রাচীর আজও অটুট। রাত 12টা ছুঁই ছুঁই। ছাদের ওপরে থাকা ছোট্ট লাউঞ্জটা অন্ধকারের আধো আলোয় ভাসছে। টেবিলের ওপর ছড়িয়ে আছে খালি গ্লাস, বোতল। আয়াস চুপচাপ বসে আছে কোণের টেবিলে, দৃষ্টি তখন শূন্য। পাশে আফনান টেবিলে কুনুই রেখে মাথা ঠেকিয়ে রেখেছে চোখ বন্ধ করে। হালকা আলোয় দেখা যাচ্ছে তার মুখটা লালচে হয়ে আছে, চুলগুলো এলোমেলো আর গলার কাছে বোতাম খোলা। বাতাসে অ্যালকোহলের গন্ধ ভাসছে। আফনান, আয়াস বলে কোনো সাড়া শব্দ নেই। আফনান কেবল একটু হালকা ঘুমিয়ে ওঠে, তারপর আবার নিঃশব্দ। তখনই পেছনের লিফটের শব্দ শোনা গেল। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এলো আদ্র। পরনে হালকা গ্রে শার্ট, নাকে সামান্য দাগ, কিন্তু মুখ শান্ত। আয়াস টের পায়নি। আদ্র যখন এগিয়ে এসে টেবিলের পাশে দাঁড়াতেই হঠাৎ সে তাকালো, আর এক মুহূর্ত না ভেবে চেয়ারটা ঠেলে পিছিয়ে দাঁড়ালো সে। আফনান তাকালো না, মাতাল অবস্থায় নিজের মধ্যে হারিয়ে আছে। আয়াস মুখ শক্ত করে একবার আদ্রর দিকে তাকালো। মুখের ভাব বদলে গেল, চোখে তীব্র ঘৃণার ছাপ ফুটে উঠেছে। একটা কথাও না বলে চুপচাপ চেয়ারটা সরিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। আদ্র কিছুক্ষণ সেই খালি চেয়ারটার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যর ছোঁয়া। ধীরে ধীরে নিজের চেয়ারটা টেনে বসলো। চোখ গেল আফনানের দিকে। আফনান তখনও টলছে। আদ্র পা দিয়ে আলতো করে ওর হাঁটুতে ঠেলা দিল। ওই আফনান। আফনান বিরক্ত মুখে চোখ খুলে তাকালো। চোখ লাল, চেহারায় মাথার ক্লান্তি। আবার ছ্যাঁকা খেয়েছিস? আফনান ভাঙা গলায় হেসে বলল। হাসিটা অম্লান, গলা ভার করে বলে উঠল, 1 সপ্তাহ ধরে আমার ফোন তুলছে না জানিস? আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছি মেয়েটাকে। এখন সে বাদর আমাকেই তাড়িয়ে দিল। আদ্রর ঠোঁটের কোণে হাসি নেই, শুধু কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে জিজ্ঞেস করলো, এখানে আয়াস এসেছিল কেন? আফনান চোখ পিটপিট করে কিছু বুঝতে চেষ্টা করলো। তারপর কপাল কুঁচকে বলল, কি হয়েছে জানিস? বাক্য শেষ না করেই আফনান আবার মাথা নিচু করে ফেলল। গ্লাসের অবশিষ্ট অ্যালকোহলটা এক ঢোকে শেষ করে দিল। আর এর পরপরই শরীরটা ঢলে পড়ল চেয়ারে। আদ্র কিছু বলল না, শুধু টেবিলের দিকে তাকিয়ে থাকে। একটা আঙ্গুলে সিগারেটের ছাই ছড়িয়ে দিয়ে ধোঁয়া ছাড়ে ধীরে। বাইরের হাওয়া তখন একটু জোরেই বইতে শুরু করেছে। রাতটা আরও গাঢ় হয়ে এসেছে। রাস্তার বাতিগুলো আলোর এক ঝাপসা লাগছে। টেবিলের ওপর পড়ে থাকা গ্লাসটা ধীরে ধীরে গড়িয়ে নিচে পড়ার উপক্রম। ঠিক তখনই আফনান হঠাৎ উঠে দাঁড়ালো, কিন্তু উঠে পড়তেই দুলে যায় সে। ভারসাম্য রাখতে পারে না। এক পা সামনে বাড়াতেই প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। আদ্র চট করে উঠে ধরে ফেলে তাকে শক্ত হাতে। শালা, তোকে বলেছিলাম না সাথে একটা বডিগার্ড রাখ? আফনান মাথা তুলে তাকায়, চোখ দুটো লালচে, ঠোঁটে মাতাল হাসি। তুই আছিস না আদ্র, বডিগার্ডের দরকার কি? আদ্র চোখ উল্টে দীর্ঘশ্বাস ফেলে, দৃঢ় স্বরে বলে, বাড়ি যাবি? চল। আফনান কোনো উত্তর দেয় না, বরং হঠাৎ বলে ওঠে, আদ্র। তারপর এক মুহূর্তে আদ্রর গলা জড়িয়ে ধরে। আদ্র মুহূর্তের জন্য থমকে যায়, দাঁতে দাঁত চেপে ধরে রাখে নিজেকে। বুকের ওপর আফনানের ভারী শরীরের চাপ। যদি আফনান মাতাল না থাকতো, এতক্ষণে ওর গালে দু একটা জোরে থাপ্পড় দিত, ছাড়তো। কিন্তু আফনান ছাড়ে না, বরং হেসে বলে, বিয়ে করেছিস, ট্রিট দিবি, বুঝেছিস? ট্রিট বড় করে দিবি কিন্তু।
আদ্রর চোখে বিরক্তি, ঠোঁট শক্ত করে চেপে ধরে। সে হাত বাড়িয়ে আফনানকে কাঁধে তুলে নেয়। আফনান হেসে যাচ্ছে এখনো। আধো ঘুম জড়ানো কণ্ঠে বলছে, তুই আমার ভাই আদ্র, জানিস তো? আদ্র কোনো উত্তর দেয় না, শুধু পা বাড়ায়। দরজা ঠেলে বাহিরে বেরিয়ে আসে। ঠান্ডা হাওয়া মুখে লাগছে। গাড়ির কাছে এসে দরজা খুলে আফনানকে ভেতরে বসায়, সিট বেল্ট লাগিয়ে দেয় নিজেই। আফনান তখনও হেসে যাচ্ছে। আদ্র দরজাটা বন্ধ করে নিজের সিটে বসে ইঞ্জিন চালু করে। গাড়ি ধীরে রাস্তায় নেমে আসে। শহরে আলো টিম টিম করছে। আদ্র গাড়ি থামায় আফনানের ফ্ল্যাটের নিচে। এক হাতে দরজা খোলে, অন্য হাতে আফনানের কাঁধ জড়িয়ে টেনে বের করে। আফনান তখন কাঁধে মাথা ফেলে হোঁচট খেতে খেতে হাঁটছে। আফনান, সোজা হাঁট। তুই তুই বাড়ি যাবি না? ওয়ারিন তো অপেক্ষা করছে। আফনান জড়ানো গলায় বলে। চোখ কুঁচকে তাকায় আদ্র। আদ্র কোনো উত্তর দেয় না, শুধু হাত দিয়ে দরজার লক খুলে তাকে ভেতরে ঢুকিয়ে দেয়। ঘরটা অন্ধকার, শুধু জানালার পাশে এক চিলতে আলো ঢুকছে। আদ্র ধরে আফনানকে টেনে নিয়ে গিয়ে ডিভানের ওপর শুইয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে তার নিঃশ্বাসের ছন্দ ধীর হয়ে আসে। আদ্র এক মুহূর্ত তাকিয়ে থাকে ওর দিকে, তারপর ধীরে ঘুরে পাশের বিছানায় বসে পড়ে। চোখ বন্ধ করে শুয়ে পড়ে বিছানায়, কিন্তু ঘুম আসে না। বুকের ভেতরে ভার হয়ে আছে। কয়েক মুহূর্ত পর ঠোঁট নড়ে। তোকে ভালোবাসি না অরিন, আমার মনে তোর জন্য কোনো অনুভূতি আসেনি। আদ্র চোখ বন্ধ করে। তার একটু পরপরই হঠাৎ ধপাস করে একটা শব্দ হয়। আদ্র চমকে না উঠে শুধু চোখ খুলে তাকায়। আধো অন্ধকারে দেখলো আফনান ডিভান থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেছে। আদ্র ইচ্ছে করেই উঠালো না। মেঝেতে পড়ে থাকা আফনানকে একবার দেখে আদ্র ধীরে মাথা ঘুরিয়ে বিছানার ওপাশে ফিরে শুয়ে পড়ল। অন্যদিকে কেউ একজন যে তার জন্য অপেক্ষা করছে বুঝতেই পারল না। অরিন হাতে ফোনটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাত তো অনেক হয়েছে। আদ্রর নামটা ফোনের কন্ট্যাক্ট লিস্টে অনেকবার চোখে পড়েছে, তবুও কল বাটনে চাপার সাহসটা হচ্ছে না। ফোন দিলে আদ্র যদি রেগে যায়। ফোনটা অরিন টেবিলের ওপর রেখে দিল। টেবিলে সাজানো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। পোলাও আর মুরগির স্টু আদ্রের অনেক পছন্দের খাবার, কিন্তু সে এখনো আসেনি। অরিন দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। জানলার পর্দা সরিয়ে বারান্দায় আসে। চাঁদের আলো ছড়িয়ে আছে পুরো বারান্দা জুড়ে। দূরের গাছগুলো নরম বাতাসে দুলছে। অরিন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। ছোট ছোট চুল বাতাসের মুখে এসে পড়ছে। চোখ তুলে আকাশের দিকে তাকায়। আকাশ ভরা তারা আর একটা চাঁদ। মনে হচ্ছে চাঁদটাও আজ ঠিক ওর মতো একা। হঠাৎ ঠান্ডা কিছুর ছোঁয়ায় আদ্রর ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই বুঝলো পানি। ভ্রু কুঁচকে উঠে বসলো সে। চুল গাল সব ভিজে গেছে। সামনে দাঁড়িয়ে আছে আফনান, এক হাতে আধ ভর্তি পানির বোতল। সমস্যা কি তোর? আমাকে ডিভানে রেখে তুই বিছানায় শুয়েছিস কেন? এতে কি হয়েছে? আদ্রের গলা নিস্তেজ, কণ্ঠে আগ্রহ নেই। আফনানের করা প্রশ্নটা তার কাছে একেবারে গুরুত্বহীন। আফনানের চোখে ক্ষোভ ফুটে উঠল। তুই জানিস আমি ডিভানে ঘুমাতে পারি না। উঠে দেখি আমি নিচে পড়ে গেছি। তো? আফনান এক মুহূর্ত তাকিয়ে রইল। আদ্রর গলায় সেই আগের মতোই গাছাড়া ভাব। কোনো কিছুরই মূল্য তার কাছে নেই। এই নির্লিপ্ত আচরণ সবচেয়ে বেশি জ্বালায় আফনানকে। সকালের বাতাসে পর্দা দুলছে। অরিন টেবিলের পাশে বসে রুহানকে খাওয়াচ্ছে। ছেলেটা মুখ ঘুরিয়ে বারবার চামচ এড়িয়ে যাচ্ছে। অরিন হেসে মৃদু ধমক দেয়, রোহান মুখ খোলো, এই তো শেষ। রোহান মুখ ফুলিয়ে তাকায়, তারপর ধীরে মুখ খুলে খায়। অরিনের মুখে ক্লান্তি। সারা রাত ঘরে ফেরেনি আদ্র। তার ঘুমও হয়নি ঠিকঠাক। ওই সময় কিচেন থেকে বেরিয়ে এলেন মালিনী বেগম। মুখে চিন্তার ছাপ। চোখ একবার রোহানের দিকে, তারপর অরিনের দিকে। অরিন রোহানকে বলছে, গুড বয়, আরেকটা কামড়, এটাই শেষ। মালিনী বেগম চেয়ার টেনে বসলেন। আরিশা তখন খাচ্ছিল। তিনি হালকা গলায় জিজ্ঞেস করলেন, আদ্র ফোন দিয়েছে? আরিশা চোখ তুলে তাকালো। হ্যাঁ, সকালে দিয়েছিল। এখন অফিসে। আফনানের সঙ্গে ছিল রাতে। মালিনী বেগম কপালে হাত রাখলেন। এইভাবে বউ রেখে বাইরে থাকার মানে কি? আজকে আসুক, বড় হয়ে গেছে বলে এসব করে বেড়াবে? বলতে বলতে মালিনী বেগম উঠে দাঁড়ালেন। কাপটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই।
ঘরের ভেতরে রোদের নরম আলো পড়ছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আদ্র, হাতে ফাইল, মুখে ক্লান্তির ছাপ। অরিন হয়তো রুমের ভেতরে আছে, এজন্য দরজা লাগানো। অরিন সবে শাড়িটা হাতে তুলে নিয়েছে, ঘুরতে যাবে ওরা। মুখে হাসি ফুটলো। সে তো ভেবেছিল আজকেও হয়তো আসবে না। আদ্র এসেছে। এতটুকুতেই মনে স্বস্তি এলো। শাড়িটা পেঁচানোর সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দীর্ঘ সময় হয়ে গেল। অরিন যেভাবে নিজের হাতে শাড়িটাকে ধরেছিল তাতে মনে হচ্ছিল একটি কোমল লড়াই চলছে। আদ্র এবার রুক্ষ গলায় বলে ওঠে, কি হলো, দরজা খুলছিস না কেন? আসছি, একটু দাঁড়ান। অরিন শাড়িটা যত দ্রুত সম্ভব আবার পেঁচানোর চেষ্টা করে, কিন্তু শাড়ি যে বেসামালভাবে ঝুলছে। পড়তে পড়তে অস্থিরতা তৈরি হচ্ছে। অরিন জানে আদ্র ভাই ধৈর্যশীল নয়। একটু দেরি হলেই অরিন শেষমেশ কোনো মতে শাড়িটা পেঁচিয়ে অস্থিরতা সামলে দরজা খুলে দেয়। এতক্ষণ লাগে তো? আদ্র কথা শেষ করতে পারল না। অরিনের দিকে তাকিয়ে হঠাৎই চুপ হয়ে গেল। অরিনকে এখন একদম ভিন্ন লাগছে। অন্যরূপে দাঁড়িয়ে আছে অরিন। শাড়ি ঠিক মতো পরেনি। শাড়ি পরতে হয়তো পারে না। কেমন যেন চারপাশে ঝুলছে। তার দেহ অনাবৃত করে